লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই সুইচ গিয়ার কী জিনিস দেখলাম, সুইচ ইয়ার্ডের বিভিন্ন জিনিসপত্র দেখলাম, কি কম্পোনেন্টগুলো কীভাবে কানেক্টেড থাকে এগুলো দেখলাম, তাই না? কোনটা দেখানো হয়েছে, কোনটা সিরিজে কোনটা প্যারালালি কানেক্টেড থাকে এগুলো দেখানো হয়েছে। এগুলো কিন্তু পড়ে রাখবেন, এগুলো এমসিকিউ এর জন্য কাজে লাগবে। যেমন হচ্ছে এই যে 4 নাম্বারে যে এখানে সবাই লাস্ট ক্লাস করছেন, কেউ কি নতুন আসছেন এরকম? আচ্ছা, যেমন দেখেন 4 নাম্বারটা হচ্ছে আমাদের লাইটনিং অ্যারেস্টর। এটা হলো প্যারালালি কানেক্টেড এই লাইভ 3টা লাইনের সাথে। প্যারালাল কানেক্টেড কীভাবে বলতেছেন আপনারা? প্যারালাল কানেকশন মানে হচ্ছে এই যে দেখেন মাথায় একটা ওয়্যার আসছে আর একটা ওয়্যার গ্রাউন্ডেড হয়ে গেছে। আর সিরিজ কানেকশন মানে কি? জিনিসটার এটা ধরেন একটা সিরিজ আমাদের কম্পোনেন্ট, এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হবে, তাই না? এর সাথে গ্রাউন্ডের তো কোনো কানেকশন নেই। যেমন দেখেন এখানে আমাদের 5 নাম্বারটার নাম কি? একটা আইসোলেটর বা ডিসকানেক্টিং সুইচ। 5 নাম্বারটায় দেখেন এই যে একটা ওয়্যার ঢুকছে এখান দিয়ে আর একটা বের হয়ে গেছে, তার মানে এটা সিরিজে কানেক্টেড। তেমনিভাবে যে সার্কিট ব্রেকার 6 নাম্বার, এটা সিরিজে কানেক্টেড। 7 নাম্বারটা হচ্ছে আমাদের এই সিটি, এটাও সিরিজে কানেক্টেড। পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার, সেটা হচ্ছে ভোল্টেজ মেজার করে, এজন্য সেটা আবার প্যারালালি কানেক্টেড থাকবে, তাই না? এই যে 8 নাম্বারটা দেখেন, এটা একটা পিটি। এটা কি এক মাথা দিয়ে ওয়্যার ঢুকছে আরেক মাথায় বের হইছে? দেখেন যে এক মাথা দিয়ে ওয়্যারটা ঢুকছে, আরেকটা মানে প্রান্ত গ্রাউন্ড হয়ে গেছে, আরেকটা দিয়ে কিন্তু বের হয়নি। লাস্ট ক্লাস আমরা পড়ছি হচ্ছে এই যে এটাকে বলে সুইচ ইয়ার্ড। এই সুইচ ইয়ার্ডের মধ্যে আমাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশনের কম্পোনেন্টগুলো সব কিছু থাকে। আর এই যে 10 নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। আমরা 10 নাম্বারে বসে দেখতে পারি যে কোথায় ওভার কারেন্ট হচ্ছে, কোথায় ওভার ভোল্টেজ হচ্ছে, এটা দেখতে পারি। আর এই যে সুইচ ইয়ারটাকে 2টা ভাগে ভাগ করি আমরা। এই যে 9 নাম্বারটা হচ্ছে একটা পাওয়ার ট্রান্সফরমার। 9 নাম্বারটা দিয়ে 9 নাম্বারের লেফট সাইড বা বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর 9 নাম্বার ডান পাশে যা আছে সেগুলো হলো লো ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ 9 নাম্বারে বাম পাশের কম্পোনেন্টগুলো ঠিক একইভাবে ডান পাশে সাজানো আছে। একটা আয়না দিয়ে দেখেন যদি 9 নম্বরে বামেও যা আছে 9 নম্বরে ডানেও তা আছে। জাস্ট হচ্ছে আমি আরেকবার নামগুলো বলে দিই। 4 নম্বর হলো একটা লাইটনিং অ্যারেস্টর, 5 নম্বর হচ্ছে একটা আইসোলেটর, 6 নম্বর হচ্ছে সার্কিট ব্রেকার, 7 নম্বর হচ্ছে সিটি, 5 নম্বর আরেকটা আইসোলেটর, আবার 7 নম্বর হচ্ছে একটা সিটি, 6 হচ্ছে সার্কিট ব্রেকার, আর 8 হচ্ছে কি বলেন? পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার। আর 9 তো একটা পাওয়ার ট্রান্সফরমার, এটা জানেনি। আর এই ডান পাশে যে লো ভোল্টেজ সাইডটা, এটা হচ্ছে আমাদের একই রকমভাবে সব কিছু দেওয়া আছে। আমরা বলছিলাম যে এই 9 নম্বরের বাম পাশের আমরা 132 কেভি লাইন নিয়ে আমরা কাজ করতেছি, আর হচ্ছে ডান পাশেরটা হলো 33 কেভি নিয়ে কাজ করতেছি। তাহলে এই যে এটা তো আরেকটা জিনিস আমি বলছিলাম লাস্ট ক্লাসে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা সিঙ্গেল ফেজের জন্য। হ্যাঁ, এভাবে দেখেন যে 3টা ওয়্যার থেকে আমাদের এখানে একটা লাইটনিং অ্যারেস্টর আছে। 3টা ওয়্যার থেকে 3টা ফেজ আসবে, 3টা ফেজের জন্য 3টা আলাদা আলাদা লাইটিং অ্যারেস্টর থাকবে। এই সুইচ ইয়ার্ডে যা আছে এটা একটা সিঙ্গেল ফেজের জন্য দেখানো হয়েছে, 3টা আলাদা আলাদা ফেজের জন্য 3টা আলাদা আলাদা কম্পোনেন্ট দেওয়া থাকবে। আচ্ছা, এটা তাহলে আমি লাস্ট ক্লাসে আরেকটা বলছিলাম যে যেহেতু আমরা লাইটিং অ্যারেস্টর কাজ হচ্ছে যদি বিদ্যুৎ চমকে বা লাইটনিং বজ্রপাত ঘটে, সেটা হচ্ছে সার্জ ভোল্টেজটা যে জেনারেট হয় সেটাকে প্রোটেকশন দেওয়া এই ইকুইপমেন্টগুলোতে। সেটা যদি আপনাদের লাইটিং অ্যারেস্টরটা না থাকে তাহলে দেখেন লাইনের সাথে কি আছে, আমাদের ট্রান্সফর্মার আছে না, পাওয়ার ট্রান্সফর্মার আছে, এটা নষ্ট হয়ে যেতে পারে, লাইনটা নষ্ট হয়ে যেতে পারে, লাইনের সাথে যেগুলো লোড আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সে একটা বাইপাস পথ ক্রিয়েট করে যেন ওদিকে না যায়। এই 4 নাম্বার লাইটিং অ্যারেস্টর দিয়ে সে গ্রাউন্ডেড করে দেয় ভোল্টেজটা, সার্চ ভোল্টেজটা। আসবো আস্তে আস্তে আসবো, হ্যাঁ আস্তে আস্তে আসবো। আচ্ছা, এগুলো দেখেন সুইচ, সার্কিট ব্রেকার, তারপর হচ্ছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, এগুলো সব ক্লাসে দেখানো হয়েছে। এটা আর আমি বেশি কিছু যাচ্ছি না, হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের ওই শর্ট টাইম, সিলেবাস বড়। আর 2টা কানেকশন এখানে দেখানো আছে দেখেন, একটা হলো ইন্টার কানেক্টেড সিস্টেম আর একটা রেডিয়াল সিস্টেম। ইন্টার কানেক্টেড সিস্টেমে একটা ট্রান্সমিশন লাইনের উভয় পাশে সোর্স থাকবে, আর রেডিয়াল সিস্টেমে জাস্ট দেখেন এক সাইডে একটা সোর্স থাকবে। আর আপনারা হয়তো জানেন যে সার্কিট ব্রেকারের উভয় পাশে আইসোলেটর থাকে, বুঝতে পারছেন? দেখেন এদিকেও একটা সার্কিট ব্রেকার আছে, এর উভয় পাশে একটা করে আইসোলেটর আছে। সার্কিট ব্রেকারের উভয় পাশেই একটা করে আইসোলেটর থাকবে মেনটেন্যান্সের জন্য। লোড ব্রেক সুইচটা দেখানো হয়েছে, লোড ব্রেক সুইচ কানেকশনটা দেখানো হয়েছে। আর্থিং সুইচটা আমরা শুরু করছিলাম, আর্থিং সুইচটা আজকে করবো। দেখেন ইউজফুলনেস অফ আর্থিং সুইচ ইন হাই ভোল্টেজ লাইন। আগে আর্থিং সুইচটা কীরকম দেখতে সেটা দেখেন।
এই যে উপরে যে মাথাগুলা এটা হচ্ছে লাইভ লাইনের জন্য, তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ফেজ, তাই না? তিনটা ফেজের জন্য তিনটা আলাদা আলাদা। আর এই যে নিচে এটা হচ্ছে গ্রাউন্ডেড। এই যে এই কে কে আবার ব্লুটুথ অন করে রাখছেন, ক্লাসে ব্লুটুথ অন করলে এরকম হয়ে যাবে কিন্তু, অবশ্য পাশের ক্লাস থেকে হইতে পারে, জানি না। দেখেন যে এই যে নর্মালি কি হয়, এই যে আমাদের এই ইয়াটা দেখতে পারতেছেন ডান্ডার মতো, এটা হচ্ছে খোলা থাকে, তাই না? যেন বাইপাস হয়ে না যায় ন্যাচারাল কন্ডিশনে। যখন হচ্ছে আমি যখন এই চিত্রটা দেখাবো তখন দেখতে পারবেন যে এই যে এই কন্ডিশনে চলে আসে, তখন হচ্ছে হাই ভোল্টেজটাকে সে বাইপাস করে গ্রাউন্ডেড করে দেয়। কেন হাই ভোল্টেজ ক্রিয়েট হয়? আচ্ছা, কেন হাই ভোল্টেজ ক্রিয়েট হয় আমরা এই চিত্র দিয়ে দেখব, একই সাথে আর্থিং সুইচের কাজও দেখব। আচ্ছা, আপনারা ক্যাপাসিটরের কাজ তো সবাই জানেন, তাই না? ক্যাপাসিটরের হচ্ছে মেইন প্রিন্সিপালটা কি বলেন তো? আসেন আসেন আসেন। ক্যাপাসিটরের মেইন প্রিন্সিপাল হচ্ছে ক্যাপাসিটর এক সাইডে চার্জ ধরে রাখা। হ্যাঁ, মেইন কাজ হচ্ছে চার্জ ধরে রাখা। ভিতরের প্রিন্সিপালটা কি? এক সাইডে হচ্ছে আপনার ভোল্টেজ থাকবে, আরেক সাইডে জিরো থাকবে, তাই না? ধারক পড়ছেন আপনারা? দুইটা ধরেন আমাদের, এদিকে হচ্ছে আমাদের প্লাস প্লাস প্লাস, আর এদিকে মাইনাস মাইনাস মাইনাস। এই যে এর মাঝখানে একটা যে আমাদের ডাই ইলেকট্রিক একটা স্ট্রেংথওয়ালা একটা পজিশন ক্রিয়েট হচ্ছে, এই যে মাঝখানে এয়ারটায়, এই পুরো সিস্টেমটা মানে একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর বলতে পারেন। মানে ক্যাপাসিটর অনেকভাবে তৈরি হতে হবে। একটা হলো ফিজিক্যাল ক্যাপাসিটর, যেটা আপনারা ল্যাবে ট্যাবে দেখেন, যেটাতে আপনারা কাজ করেন সার্কিটে। আরেক ধরনের ক্যাপাসিটর কি, একটা জায়গায় হাই ভোল্টেজ আছে, তার কাছাকাছি মাটি বা লো ভোল্টেজ বা জিরো গ্রাউন্ডেড আছে, তার মানে বাতাসে একটা ক্যাপাসিটর ভার্চুয়ালি ক্রিয়েট হয়ে থাকতে পারে। বুঝতে পারছেন? ক্যাপাসিটরের ধর্ম কিন্তু মানে এইটাই, একদিকে আপনার হাই ভোল্টেজ থাকবে আর একদিকে লো ভোল্টেজ থাকবে, তার মানে সিস্টেমটা একটা ক্যাপাসিটর তৈরি করে রাখছে। বুঝতে পারছেন? এখন আমরা যখন হাই ভোল্টেজ নিয়ে কাজ করব, ধরেন এই সিস্টেমটা, এই ট্রান্সমিশন লাইনের যে সিস্টেমটা আছে এখানে, সে হচ্ছে 132 কেভি নিয়ে সে আছে, কারণ ট্রান্সমিশন লাইন তো হাই ভোল্টেজেই রাখতে হয়, তাই না? ট্রান্সমিশন লাইন সবসময় হাই ভোল্টেজে রাখতে হয়। এই ট্রান্সমিশন লাইন তো হাই ভোল্টেজ, ধরেন এটা 132 কেভি আছে, আর নিচে কি আছে? গ্রাউন্ড আছে, জিরো আছে, তার মানে এই সিস্টেমটা একটা ক্যাপাসিটর হয়ে আছে না? এবং এই যে দেখেন এখানে ক্যাপাসিটরের দুইটা সিম্বলও দেওয়া আছে। এই সিম্বলটা কিন্তু ফিজিক্যাল কোনো সিম্বল না, এটা হচ্ছে ভার্চুয়াল, এটা কল্পনা করে নিতে হবে আমাদের। এটা সার্কিটটা আঁকানোর জন্য এখানে একটা ক্যাপাসিটর আছে আমরা ধরে নেব। ক্যাপাসিটর থাকা মানে এখানে চার্জ স্টোর হয়ে আছে। আমাদের যখন মেনটেন্যান্স লাইনের কাজ করব, তখন আমরা যদি ট্রান্সমিশন লাইন ধরতে যাই তাহলে বিশাল এক শক খাবো না? যেহেতু এটা ধরেন এই যে সার্কিট ব্রেকারটাও খোলা আছে, আইসোলেটরটাও খোলা আছে, কিন্তু ট্রান্সমিশন লাইন নিজেই তো এখানে একটা সোর্সের মতো কাজ করতেছে, যেহেতু ক্যাপাসিটর আছে এখানে। সেহেতু এই ট্রান্সমিশন লাইনের এই জমা হওয়া ভোল্টেজটাকে আমাদের বাইপাস করে গ্রাউন্ডেড করে দিতে হবে। এই জন্যেই আমাদের এই আর্থিং সুইচটার কাজ। আর আর্থিং সুইচটা হচ্ছে এখানে আমাদের এই যে এখানে এটা, যখন কোনো মেইনটেন্যান্সের কাজ করব তখন এই সুইচটা ওপেন আছে, এটাকে ক্লোজ করে দেবো। এই যে হাই ভোল্টেজটা এই পথ দিয়ে বাইপাস হয়ে গ্রাউন্ডেড হয়ে যাবে, তখন ট্রান্সমিশন লাইনটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে চলে আসবে, তখন আমরা এই যে এই সোর্সের সাথে কানেকশন দিতে পারি আবার। এটাই হচ্ছে আর্থিং সুইচের কাজ। এটা একটু দেখেন অবজেক্টিভটা কি লেখা আছে সেটা আমরা একটু দেখি। লং হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন হোল্ডস ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স টু আর্থ, যেটা আমি বললাম যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনটা ক্যাপাসিট্যান্স গ্যাদার করে রাখে। সো ইভেন দো ট্রান্সমিশন লাইন ইজ আইসোলেটেড, যদিও ট্রান্সমিশন লাইনটা আইসোলেট করা আছে, সার্কিট ব্রেকারটা ওপেন করার মাধ্যমে, আইসোলেটরটা ওপেন করার মাধ্যমে পুরো সিস্টেমটা আইসোলেটেড হয়ে আছে, তারপরও ক্যাপাসিটর যেহেতু চার্জ ধরে রাখে, তাই এটা হচ্ছে একটা হাই ভোল্টেজ গ্যাদার করে রাখবে। ইট কন্টেইন ট্র্যাপড ভোল্টেজ ফর হুইচ চার্জিং কারেন্ট ডিসচার্জ ভেরি স্লোলি। এই যে একটা সার্কিট এখানে ক্রিয়েট হয়ে আছে, সেই সার্কিটটা আমাদের গ্রাউন্ড না পাওয়ার জন্য সহজে ডিসচার্জ হতে চায় না। বুঝতে পারছেন? এটাই এখানে বলছে। নাও ইফ মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড অন দ্য ট্রান্সমিশন লাইন, দ্য লাইন পটেনশিয়াল শুড বি জিরো। এই ট্রান্সমিশন লাইনের পটেনশিয়ালটা জিরো হতে হবে মেইনটেন্সের জন্য। সো আর্থিং সুইচ ইজ নেসেসারি ফর মেইনটেনেন্স অন দ্য হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। আর্থিং সুইচের কাজটা বোঝা গেল? আর্থিং সুইচটা দেখতে এরকম হয়, সেটা একটু দেখে নেবেন। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট আপনার টেবিল দেখতে পারবেন যে টু ব্রেক এ কন্ট্যাক্ট আর টু মেক এ কন্ট্যাক্ট। ট্র্যাপ ভোল্টেজ ওই যে কোনো আপনার গ্রাউন্ডেড না পাওয়ার কারণে সেই যে ভোল্টেজটাই যে এখানে গ্যাদার হয়ে আছে,
সে ডিসিপেট করতে পারতেছে না, তার কাছে একটা এনার্জি আছে, সে ছেড়ে দিতে পারতেছে না। আপনি একটা সোজা পথ করে দিলেন, এই যে এখানে ক্যাপাসিটর আছে কিন্তু হচ্ছে কোনো আমাদের কন্ডাক্টর নাই, আর্থিং সুইচের মাধ্যমে আপনি একটা শর্ট সার্কিট করে দিলেন যেন এই ট্র্যাপ ভোল্টেজটা ডিসিপেট হয়ে যেতে পারে গ্রাউন্ডে। এই টেবিলটা একটু আপনারা দেখেন যে এই বাম পাশেরটার চেয়ে ডান পাশেরটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আর্থিং সুইচ, আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের মধ্যে ইন্টারকানেকশনটা দেখানো আছে। টু মেক এ কন্ট্যাক্ট আর টু ব্রেক এ কন্ট্যাক্ট, আপনারা ডান পাশেরটা থেকে পড়া শুরু করবেন। টু ব্রেক এ কন্ট্যাক্ট এর মানে হচ্ছে এটা একটা এনার্জাইজ ট্রান্সমিশন লাইন, এখন আপনি মেনটেন্যান্সে কাজ করতে চান, এখন আপনি সিস্টেমটাকে ব্রেক করবেন, মানে হচ্ছে সোর্স থেকে আলাদা করবেন ট্রান্সমিশন লাইনটাকে। এখানে হলো টু ব্রেক এ কন্ট্যাক্ট। এখন যেহেতু এতক্ষণ আমাদের সোর্সের সাথে ট্রান্সমিশন লাইনটা কানেক্টেড ছিল, তার মানে কি সেখানে ভোল্টেজ গ্যাদার হয়ে আসে না? টু ব্রেক এ কন্ট্যাক্ট করার জন্য আমাদের কি করতে হবে তাহলে? প্রথমে সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিতে হবে, তারপরে আমাদের আইসোলেটরটাকে ওপেন করে দিতে হবে, তারপরে আর্থিং সুইচটাকে ক্লোজ করে দিতে হবে। তার মানে কি এই সিস্টেমটা হচ্ছে আমাদের মেনটেন্যান্স করা দরকার। এতক্ষণ আমাদের মেইন সোর্সের সাথে কানেক্টেড ছিল, এর জন্য আমাদের সার্কিট ব্রেকারটাকে প্রথম ওপেন করতে হবে, তারপর আইসোলেটরটাকে ওপেন করতে হবে, তারপর হচ্ছে এই আর্থিং সুইচটাকে ক্লোজ করে দিতে হবে। কেন ক্লোজ করতে হবে? ট্রান্সমিশন লাইনের মধ্যে যে ভোল্টেজটা ধরুন গ্যাদার হয়েছিল সেটাকে আমাদের ডিসিপেট করে দিতে হবে গ্রাউন্ডের মাঝে। বোঝা গেল ব্যাপারটা? আর টু মেক এ কন্ট্যাক্ট, আমাদের মেনটেন্সের কাজ শেষ, এখন আমরা ট্রান্সমিশন লাইনটাকে আবার সোর্সের সাথে কানেক্ট করব। সেটার সিকোয়েন্সটা কি? টু ব্রেক এ কন্ট্যাক্টের ঠিক বিপরীত। বোঝা গেল? এই যে এতক্ষণ আমাদের আর্থিং সুইচটাকে আমরা ক্লোজ করে রাখলাম না, এইটা এখন খুলে দিতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সোর্স থেকে আমরা যখন এখন সোর্স কানেক্ট করব তখন সে আর ট্রান্সমিশন লাইনে যাবেই না, আর্থিং সুইচ হয়ে ডিরেক্ট গ্রাউন্ডে চলে যাবে। তাহলে কি লোডে যেতে পারলো? সেই কারণে আর্থিং সুইচটাকে আমাদের সবচেয়ে প্রথমে খুলে দিতে হবে কন্ট্যাক্টটাকে মেক করার জন্য বা সিস্টেমটাকে এনার্জাইজ করার জন্য। আর্থিং সুইচটাকে প্রথমে খুলে দিতে হবে, তারপরে আইসোলেটরটাকে বন্ধ করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে, সবার শেষে এসে সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এখন সোর্স থেকে ডিরেক্ট এখানে আপনাদের আসবে কারেন্ট এসে দেখবে আর্থিং সুইচটা খোলা, তার মানে এখন গ্রাউন্ডেড হবে না, তারপর সে এসে ট্রান্সমিশন লাইন হয়ে লোডে চলে যাবে, তাই না? বোঝা গেল? এটা আপনারা একটু মাথায় রাখতে হবে, এই যে টু মেক এ কন্ট্যাক্ট আর টু ব্রেক এ কন্ট্যাক্ট। আমি কোশ্চেন এভাবে দিতে পারি যে একটা ট্রান্সমিশন লাইনে আপনি মেনটেন্স করতে চান, তখন আইসোলেটর, সার্কিট ব্রেকার এবং আর্থিং সুইচের সিকোয়েন্সটা কীরকম হবে, কোনটা আগে বন্ধ হবে, কোনটা খোলা হবে। এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে কীভাবে এই যে আর্থিং সুইচটা আমি সার্কিটটা আঁকতে বলতে পারি যে একটা আর্থিং সুইচের হাই ভোল্টেজ লাইনের সাথে কানেকশনটা কীভাবে থাকে সেটা আমি আঁকতে দিতে পারি। বোঝা গেল? এটা পার্থক্য না, ঠিক, এটা সিকোয়েন্স, কোন কম্পোনেন্টটা আগে খুলবেন, কোন আগে বন্ধ করবেন আগে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের তো নাম আপনারা সবাই শুনছেন, তাই না? ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের মধ্যে দুইটা জিনিস থাকে, সিটি, পিটি। এটা সবারই কমন শোনা উচিত, সবাই আগের থেকে এটা শোনা উচিত। আমরা যে এখানে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ বলেন, যেটা বলেন, সেই ভোল্টেজটা আমরা হাই ভোল্টেজ নিয়ে কাজ করি। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের যে আমরা ভোল্টেজটা নিয়ে কাজ করি সেটা হলো হাই ভোল্টেজ, সেটা কোনো ভোল্টমিটার দিয়ে আমরা মেজার করতে পারি না। এজন্য আমাদের সেই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে লো ভোল্টেজে নিয়ে আসতে হয়। লো ভোল্টেজ নিয়ে আসে সেটার অ্যাক্রসে ভোল্টমিটার ধরে আমরা ভোল্টেজটা মাপি। দেখেন যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারটা কি এখানে বলতেছে, ইট ইজ এ ট্রান্সফরমার দ্যাট ইজ ইউজড ইন কনজাংশন উইথ এনি মেজারিং ইনস্ট্রুমেন্ট, অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াট আওয়ার মিটার, হাবিজাবি। এটা আমাদের এত বেশি এটা দেখার দরকার নেই, আমরা ডিরেক্ট আসবো। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হলো দুই ধরনের, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, সেটা হচ্ছে সিটি, এটা হলো পটেনশিয়াল ট্রান্সফরমার, সেটা হচ্ছে পিটি। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার অ্যাপ্লিকেশনগুলো দেখেন যে হাই এসি কারেন্টকে সে মাপবে। হাই এসি কারেন্টকে ফার্স্টে আমরা কী করবো বলেন তো? ট্রান্সফরমারটাকে স্টেপ আপ করবো না স্টেপ ডাউন করবো? সেকেন্ডারিতে হাই কারেন্ট মাপার জন্য স্টেপ আপ করতে হবে, তাই না? স্টেপ আপ করলে সেই অনুপাতে কারেন্টটা কমে যাবে, কারেন্টটা কমলে সেখানে আমরা অ্যামিটার দিয়ে কারেন্টটাকে মেজার করতে পারবো। এটা তো জানেন সবাই। পাওয়ার কনস্ট্যান্ট থাকে,
ভোল্টেজটাকে বাড়ানো মানে কারেন্টটাকে কমানো, কারেন্টকে কমানো মানে ভোল্টেজকে বাড়ানো, সবাই জানেন আশা করি। তারপর হচ্ছে ফর মেজারমেন্ট অফ হাই এসি ভোল্টেজ, এটা তো মাত্র বললাম। আচ্ছা, উই ইউজ স্পেশালি কনস্ট্রাক্টেড এ হাই ভোল্টেজ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার টু আইসোলেট দ্য হাই ভোল্টেজ সার্কিট ফ্রম দ্য মেজারিং সার্কিট ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট ফ্রম বার্নিং। এটা দেখবেন একটু। আচ্ছা, সিটি পড়ার আগে সিটির আমি একটু কানেকশন ডায়াগ্রামটা একটু দেখাই। সিটি হচ্ছে আপনারা যদি সিটি দেখেন, দুই ধরনের সিটি নিয়ে এখানে বলা আছে। একটা উইন্ডো টাইপ সিটি, একটা হচ্ছে বার টাইপ সিটি। এখানে আমাকে বলতে পারেন কেউ এখানে প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা এই সিটির মধ্যে? যেটা উইন্ডো টাইপটাই আমাকে বলেন। উইন্ডো টাইপের মধ্যে প্রাইমারি কানেকশন কি এখানে কোথাও আছে? মাঝখান দিয়ে যাবে, তাই না? হ্যাঁ, ভেরি গুড, মাঝখান দিয়ে যাবে। এই যে ওয়্যারটা যেটা, সেটা হচ্ছে এই যে ভিতর দিয়ে ঢুকে, মানে মাঝখানটা ফাঁপা, ভিতর দিয়ে ঢুকে গেল, এটা হচ্ছে আমার প্রাইমারি। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি একটা সাইট আর কি। এটা ট্রান্সফরমার প্রাইমারি সাইট হিসেবে কাজ করবে। আর সেকেন্ডারি সাইট কোনটা? এই যে দেখেন এখানে টার্মিনাল আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইট। এটার সাথে আমরা কি কানেক্ট করবো বলেন তো? এটা হচ্ছে আমাদের সিটি, যেহেতু এর সাথে আমরা অ্যামিটার যদি কানেক্ট করি তাহলে আমরা কারেন্টটা দেখতে পাবো। সেই অনুপাতে আমরা এই যে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে হাই কারেন্ট, সেটাকে আমরা এখানে কাজ, আপনারা ওই ক্ল্যাম্পন মিটার তো দেখছেন সবাই, তাই না? ক্ল্যাম্পন মিটারের মতোই এই ব্যাপারটা। ক্ল্যাম্পন মিটারে কিন্তু ডিরেক্ট কোনো মানে কন্ট্যাক্ট থাকে না। যে সার্কিটের যে ওয়্যারের মধ্যে দিয়ে আমি কারেন্ট মেজার করব, তার ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট থাকে না। এইরকমই কিন্তু একটা ওই যে উপরে ক্লিপটা যেটা, সেটা একটা ওয়্যারের ভিতর দিয়ে যায় না, সেটারই প্রিন্সিপালটা এটা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এই যে এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে তার পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের সেকেন্ডারিতে যে অ্যামিটারটা থাকে সেই অনুপাতে কম কারেন্ট সেখানে শো করে, সেভাবে আমরা কম কারেন্ট দেখতে পারি। আচ্ছা, তেমনিভাবে বার টাইপটার মধ্যেও দেখেন যে এটা হচ্ছে বার টাইপের, এই যে এখানে ইয়ে আছে, হয়তো খাজ আছে, এখানে ওয়্যারটা এখানে আমরা এখানে দেই, প্রাইমারি ওয়্যারটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়। আর সেকেন্ডারি টার্মিনাল হচ্ছে এটা। প্রাইমারি সিটি যেটা, প্রাইমারি কানেকশনটা যেটা, সেটা কিন্তু আমাদের এই সুইচ ইয়ার্ডের এখানে যে এই সিটি 7 নম্বরটা সিটি এর মধ্যে থাকবে প্রাইমারি কানেকশনটা যেটা, প্রাইমারি উইন্ডিং যেটা। আর সেকেন্ডারি উইন্ডিংটা আমাদের পাঠায় দিবে 10 নম্বর কন্ট্রোল প্যানেলে। 10 নম্বরে আমাদের যেন আমরা ভিজুয়াল কোনো ডিসপ্লেতে সেকেন্ডারি কারেন্টটা দেখতে পারি, এই জন্য যেহেতু এটা কম কারেন্টের, এটা একটু কম প্রোটেক্টিভ। প্রাইমারিটার সাথে আমাদের সুইচ ইয়ার্ডে বা বাইরে খোলা আকাশের নিচে রাখলেও যেহেতু আমাদের 10 নম্বর প্যানেলে আমাদের নিজেদের থাকা লাগে, এই জন্য 10 নম্বরে বসে আমরা সিটি সেকেন্ডারি কারেন্টটা দেখতে পারি। সিটি সেকেন্ডারি নিয়ে কাজ হচ্ছে আমাদের এই যে 10 নম্বর প্যানেলে, 10 নম্বর কন্ট্রোল রুমে আর কি। এখন আপনারা এই ইয়াটা তো জানেন, তাই না? ট্রান্সফরমারের যে রেশিওটা, ট্রান্স রেশিও যেটা বলে, তাই না? এটা কি বলেন তো? যে V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়াল টু I2 ডিভাইডেড বাই I1। আর এটাকে সমান আমরা কি লিখতে পারি? N1 ডিভাইডেড বাই N2, তাই না? তার মানে আমরা যদি I2টা দেখতে চাই, I2টা সেকেন্ডারি না, তার মানে I2টা এখন কম কারেন্ট আমরা দেখতে চাই। তার মানে কি? এই যে N1 বাই N2, এটার মানটা কি হইতে হবে বলেন তো? কম হইতে হবে। আরেকটু ক্লিয়ার করে বলি আমি, রেশিওটা কম হইতে হবে না? ঠিক আছে। এই যে ফার্স্টে হচ্ছে আমাদের V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়াল টু I2 ডিভাইডেড বাই I1 ইজ ইকুয়াল টু N1 ডিভাইডেড বাই N2। I2টা হচ্ছে আমাদের সেকেন্ডারিতে দেখবো আমরা, একটা সিটি সেকেন্ডারিতে I2টা ইজ ইকুয়াল টু N1 বাই N2 ইন্টু I1। এটা আমাদের কম দেখতে হবে না, কারণ এটা নিয়ে তো আমাদের এমিটারটা যেন কম কারেন্ট দেখে, এমিটারটা নষ্ট না হয়ে যায়, এই জন্য I2টাকে আমাদের কম কারেন্ট দেখতে হবে। I1-এ কি আমাদের কোনো হাত আছে? I1 তো বড়, তাই না? I1কে বড়, একে কমানোর একটা উপায় কি? N1 বাই N2টাকে ছোট হয়ে যাওয়া, তাই না? এই বড় জিনিসের সাথে যদি আমরা ছোট জিনিস গুণ দিই, তাহলে আমরা ছোট একটা সংখ্যা দেখব। বোঝা গেল কি বলতেছি? তার মানে N1 বাই N2কে আবার কীভাবে আমরা ছোট করব? N1কে ছোট করে N2কে যদি বড় করে দিই, উপরের আমাদের লব ছোট, হর বড়, তার মানে জিনিসটা ছোট হয়ে গেল না? বুঝে? তার মানে হচ্ছে প্রাইমারিতে আমাদের কয়েল সংখ্যা যদি কম রাখি, লো মানে টার্ন সংখ্যাটা, আর সেকেন্ডারিতে টার্ন সংখ্যাটা যদি হাই রাখি, তাহলে আমাদের N1 বাই N2-র মানটা কমায় নিয়ে আসতে পারবো, তাই না?
বোঝা গেল যে কথাগুলো বলতেছি? এটা কি জানেন তো সবাই, আশা করি এটা, তাই না? হ্যাঁ, এটা জানেন। এটা এখানে লিখছিলাম, এই সূত্রটা একটু লিখে নিতে পারেন বোঝার সুবিধার জন্য। জানি আপনারা এটা জানেন সবাই, তারপর একটু লিখে নেন। সব ওয়ানগুলা হচ্ছে প্রাইমারি সাইডের কারেন্ট, ভোল্টেজ, কুণ্ডলী সংখ্যা বা টার্ন সংখ্যা, আর সব টুটা হচ্ছে সেকেন্ডারির। বুঝি না, আর বলেন। হ্যাঁ হ্যাঁ, শ্যাকল টাইপ যেটা, সেটা হচ্ছে মনে করেন যে কোনো একটা রোড শেষ হয়ে গেল, তার পাশে ডানে বাঁক নিল, সেই জন্য শ্যাকল ব্যবহার করা হয়। পিনে যেমন হচ্ছে পিন টাইপ ইনসুলেট আপনি 11 কেবির উপর ব্যবহার করতে পারবেন না, ছোট ডিস্কটা ছোট, একটা ডিস্ক দিয়ে আপনি পিন টাইপ। তারপর হচ্ছে আপনার সাসপেনশন টাইপ যেটা, সেটা হচ্ছে আপনারা 11 কেবির উপরে ব্যবহার করতে পারেন। সো ওটা চিনতে পারবেন যে ডিস্ক মনে করেন 3-4টা ডিস্ক আছে, এটা দেখলে আপনি বুঝবেন এটা 11 কেবির উপরের লাইনের আপনি ইনসুলেশন দিচ্ছেন। সো সেটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। এখন হচ্ছে যে উপর থেকে তো একটু গিয়ে দেখতে হবে, একেবারে নিচ থেকে আমার নলেজ সেটা হচ্ছে একটা করে পিন টাইপ আপনারা এই 11 কেবি পর্যন্ত ইনসুলেশন দিতে পারি, এই জন্য একটা ডিস্ক থাকে। এর বেশি ডিস্ক থাকা মানে সেই অনুপাতে গুণ হয়ে যাওয়া। মনে করেন 6টা ডিস্ক আছে, সেটা হচ্ছে 66 কেবি লাইনের ইনসুলেশন দিচ্ছে। সো আমরা ওটা দেখে বলতে পারবো যে মানে আমাদের চোখ তো এত খারাপ না যে এতগুলা ডিস্ক ঝুলে আছে সেটা আমরা সংখ্যা দেখতে পারতেছি না। হ্যাঁ, সেটা ঠিক আছে যে উপর থেকে দেখতে হবে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা সেটা একটু মানে কাছাকাছি দেখলে বোঝা যাবে ভালো মতো। বুঝে গেছে? আপনারা এই সূত্রটা লিখে নিয়েছেন সবাই? আপনাদের সেট বি কেউ দিচ্ছেন না না এবার? অনেকে দিতেছে। আচ্ছা, সূত্রটা বোঝা গেল সবার? I2টা আমাদের কম আনতে হবে, এজন্য N1/N2টা আমাদের ছোট রাখতে হবে। এটা রাখার উপায় কি? প্রাইমারি যে কুণ্ডলীটা টার্ন সংখ্যাটা সেটা কম রাখতে হবে, N2 সেকেন্ডারি টার্ন সংখ্যাটা বেশি রাখতে হবে। তাহলে N1/N2 কমে গেল, তার মানে I1-এর সাথে এখন যখন আপনি কম একটা মান গুণ দিবেন, I1-এর মানটাও আলটিমেটলি কমে আসবে। সো I2 দেখতে পাবেন। আর সার্কিট সেট আপটা, সিম্পল একটা সার্কিট সেট আপটা সিটির জন্য সেটা হচ্ছে এটা। এই যে আমাদের এই পুরোটুক জিনিসটা, এটা হচ্ছে আমাদের সুইচ ইয়ার্ডে থাকে। 7 নাম্বার যে জিনিস কম্পোনেন্টটা দেখছিলেন আপনারা, এটা কাজটুকু এর মধ্যে দিয়ে সংগঠিত হয়। সেকেন্ডারি যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে থাকে, মানে লাইন টেনে এনে কন্ট্রোল প্যানেলে নিয়ে আসা হয়। এখানে দেখেন যে প্রাইমারি লাইন হয়ে আমাদের প্রাইমারি সিটি হয়ে লোডে চলে গেছে, প্রাইমারি আবার ইনডিউস করবে সেকেন্ডারিকে, সেকেন্ডারি একটা কম কারেন্টের অ্যামিটার সে দেখবে এখানে, সেটা আমাদের কন্ট্রোল প্যানেলে ডিসপ্লে দেখবে। আচ্ছা, এইটার দেখেন এটা হচ্ছে সিঙ্গেল রেশিও, এখানে কোনো রেশিওর চেঞ্জ নাই। সো আমাদের এইটা বুঝতে পারতেছি, যে মনে করেন যে এই সিস্টেমটা হচ্ছে আমাদের 100:5, তার মানে কি এই দিক দিয়ে আপনাদের হচ্ছে 100 অ্যাম্পিয়ার গেলে আমরা বলতে পারবো সেকেন্ডের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার যাচ্ছে। এটার সিঙ্গেল রেশিও, একটা রেশিও পুরো একটা সিটির মধ্যে থাকবে। তো ডান পাশের চিত্রটা দেখেন, এটা হচ্ছে ডুয়েল রেশিও বা হচ্ছে মাল্টিপল রেশিও, মাল্টি রেশিও সিটি এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন যে ট্যাপের মতো একটা সিস্টেম আছে, ট্যাপ দিয়ে আমরা এই কুণ্ডলীকে আবার 2 ভাগে ভাগ করছি। এটা হচ্ছে X1 এবং X2 এর মাঝে একটা রেশিও থাকবে, আবার X2 এবং X3 এর মাঝে আরেকটা রেশিও থাকবে। এটা দেখেন সিস্টেমটা হচ্ছে 400/5, তার মানে দেখেন এই লাইনের মধ্য দিয়ে আমাদের 400 অ্যাম্পিয়ার গেলে আমরা যদি X1 এবং X3 এর মধ্যে অ্যামিটার ধরি, তাহলে কারেন্ট কত দেখব? 5 অ্যাম্পিয়ার দেখব, তাই না? আচ্ছা,
তেমনিভাবে X2 এবং X3 এর মধ্যে যদি দেখি তাহলে কত দেখবো বলেন তো, তখনও 5 এম্পিয়ার দেখবো, কিন্তু হচ্ছে 200 এম্পিয়ার যদি যেত এই লাইন দিয়ে, তখন হচ্ছে সেই অনুপাতে আমরা 5 এম্পিয়ার দেখবো। এটা বোঝা গেল মাল্টি রেশিওর ব্যাপারটা। আচ্ছা, এই কথাগুলা আমাদের একটু একটু দেখতে হবে সামনে। তার আগে এই জিনিসগুলা আপনারা নতুন করে রিডিং পড়ার আমার মনে কিছু নাই। যেমন দেখেন যে মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটি, প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট সিটি। মেজারিং যে ইনস্ট্রুমেন্ট সিটি সেটার আপনারা বুঝতেই পারতেছেন ট্রান্স রেশিওটা কি কম হবে না বেশি হবে। প্রোটেকশনের যে মেজারিংয়ের যে ট্রান্স রেশিওটা, মানে সেকেন্ডারিতে আমরা কম কারেন্ট দেখবো না বেশি কারেন্ট দেখবো, মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটির জন্য কম দেখব, আর প্রোটেক্টিভের জন্য প্রাইমারিতে বেশি দেখবো, তাই না? প্রাইমারিতে বেশি দেখবো, সেই অনুপাতে সেকেন্ডারিতে কম দেখবো আবার। আচ্ছা, সিটির দুই টাইপের সিটির চিত্রটা তো আমি দেখালাম এখানে, দেখেন তারপর একটু কনস্ট্রাকশনটা বলি আমি। সিটি হ্যাজ এ প্রাইমারি কয়েল অফ ওয়ান অর মোর টার্নস দ্যাট মেড অফ থিক ওয়্যার কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য লাইন হুইচ কারেন্ট ইজ টু বি মেজার্ড। সো ওয়্যারটা কিন্তু ঠিক হইতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। এর ভিতর দিয়ে যে ওয়্যারটা যায় আমি দেখালাম, এটা হচ্ছে মোটা হইতে হবে, কারণ হচ্ছে সে হাই কারেন্ট মেজারের নিয়ে কাজ করবে। তারপর দেখেন, দ্য সেকেন্ডারি কনসিস্টস অফ এ লার্জ নাম্বার অফ টার্নস মেড অফ ফাইন ওয়্যার অ্যান্ড ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য অ্যামিটার অর এ রিলেস টার্মিনাল। সেকেন্ডারি টার্ন সংখ্যা বেশি হতে হবে, সেটা আমি দেখালাম। দ্য প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টস আর এক্সপ্রেস রেশিও 105 অর 1005। এটা 105-এর মানে কি? ছোটো যদি একটা কোশ্চেন দেই সেটা আসতে পারে 2 নম্বরের কোশ্চেনে। 105-এর মানে হচ্ছে প্রাইমারিতে যদি কারেন্ট আমরা 100 দেখি, সেকেন্ডারিতে কারেন্ট আমরা 5 দেখব, এবং ট্রান্স রেশিওটা হচ্ছে 100:5, তাই না? এটা তো দেখাইলাম। দেখেন ট্রান্স রেশিও, যে মাল্টি রেশিও, ডুয়েল রেশিও, সিঙ্গেল রেশিওর ব্যাপারটা এখানে দেখা আছে। উপরেরগুলো লাগবে না, এই যে এখান থেকে দেখেন একটু। A symmetric example is previously shown with 200 amperes flowing in a primary. A connection X2, X3 will produce 5 amperes out of the secondary. As the load grows to 400 ampere, the secondary circuit will be reconnected to X1, X3, produce 5 ampere. বোঝা গেল ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এখানে লাইনের মধ্য দিয়ে এমন ব্যবস্থা করা আছে, ট্যাপিংয়ের ব্যবস্থা, সে 200 অ্যাম্পিয়ারের জন্য কারেন্ট মাপতে পারবে, 400 অ্যাম্পিয়ারের জন্য কারেন্ট মাপতে পারবে। যখন 200 অ্যাম্পিয়ারের জন্য কারেন্ট মাপা দরকার, তখন আমরা X2-তে একটা ট্যাপিং সিস্টেম করে X2 এবং X3 এর অ্যাক্রসে আমরা অ্যামিটারটা বসাবো, তখন আমরা 5 অ্যাম্পিয়ার দেখব। তেমনিভাবে যদি 400 অ্যাম্পিয়ারও যায়, এখন দেখেন যে X1 এবং X3 এর মধ্যে টার্ন সংখ্যাটা বেশি না X2 এবং X3 এর চেয়ে? তার মানে কি সেই 400-র অনুপাতে আমাদের কমায় দেবে না এখানে সেকেন্ডারিতে দেখতে গেলে? তখন সে 5 অ্যাম্পিয়ারই দেখবে। মানে বোঝা গেল যে 200 এবং 400 যাই যাক না কেন, X2 এবং X3 এবং X1 এবং X3 এর মধ্যে কুণ্ডলী সংখ্যার পার্থক্যের জন্য আমরা সেকেন্ডারিতে একটা সেম অ্যামাউন্টের কম কারেন্ট দেখতেছি। বোঝা গেল ব্যাপারটা? এটা এখানে বলছে। সিটিটা দেখতে এরকম হয়, সিটিটা দেখতে এরকম হয়, ড্রামের মতো উপরে থাকে, তারপরে হচ্ছে এখানে একটা ইনসুলেশন আছে কালোটা, নিচেরটা হচ্ছে গ্রাউন্ডেড করা থাকে, এক মাথা দিয়ে লাইন ঢুকে আর এক মাথা দিয়ে বের হয়। সিটিটা দেখতে এরকম। আর একই কথা এখানে আরেকবার বলছে, এই যে লাল কালারের লেখাটা দেখেন যে 100:5, তার মানে কি? সেকেন্ডারিতে সে কারেন্টটা কত গুণ কমায় নিয়ে আসবে বলেন তো? 20 গুণ কমায় নিয়ে আসবে। 100:5, হ্যাঁ 20 গুণ কমায় নিয়ে আসবে কারেন্টটা, তাই না? মানে কি? সেকেন্ডারি যে কারেন্টটা পাবো সেটার সাথে যদি 1/20 আমরা গুণ করি, সেই কারেন্টটা দেখতে পাবো, সেম রেশিওর কারেন্টটা। সেটা একটা সূত্র এখানে দেওয়া আছে। প্রাইমারি কারেন্টটা এখানে ধরেন যে 100 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্ট, সিটি রেশিও এখানে তাইলে কত হবে বলেন? 5/100 হবে না? সিটি রেশিওটা এখানে N1/N2, N1-এ তো আমাদের কম রেশিও, তাহলে N1 5, আর N2 কত? 100। আর অ্যামিটার রিডিং কোনটা? অ্যামিটার রিডিং যেটা আমরা পাবো, তাই না? তাহলে এই যে গুণ করলে তাহলে আমরা কম কারেন্টটা পাবো, তাই না এখানে? আচ্ছা আচ্ছা, কারেন্ট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, এটা আসার মতো কোশ্চেন। ওয়াই সিটি সেকেন্ডারি শুড নেভার বি ওপেন? সিটির যে সেকেন্ডারি সেটা আমরা কখনো খুলে রাখতে পারবো না।
কেন খুলে রাখতে পারবো না তার একটু ব্যাখ্যা এখানে আসছে। তার আগে যে দেখেন যে এই যে ওয়্যারটা এখানে দিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি লাইন, আর এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এখানে ভোল্টেজ ইনডিউসড হবে। তারপর হচ্ছে সেই ভোল্টেজ, এখানে দেখেন একটা ওয়্যার, এখানে কি কোনো কুণ্ডলী আছে? তার মানে হচ্ছে N1 বলতে পারি না আমরা, N হচ্ছে 1। কিন্তু সেকেন্ডারিতে দেখেন এই যে এখানে কয়েকটা কুণ্ডলী দেওয়া আছে, N এখানে অনেক না, এখানে 15-20-এর মতো না N, এটা হলো সেকেন্ডারি কুণ্ডলী। সেকেন্ডারি কুণ্ডলীর সাথেই আমাদের অ্যামিটারটা এখানে লাগানো আছে। সেটারটা বোঝা গেল? এই যে এখানে সিলিন্ডারের মতো মাঝখান থেকে গেছে, এটা হচ্ছে প্রাইমারি লাইন বা প্রাইমারি উইন্ডিং আপনারা বলতে পারেন। আর এই যে এখানে যে কুণ্ডলীগুলো দেয়া আছে, এটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী। সেকেন্ডারি কুণ্ডলীর সাথে আমাদের অ্যামিটারটা কানেক্টেড থাকে। বোঝা গেল? এটা কিন্তু একটু বুঝে নিতে হবে ব্যাপারটা। আমরা যে নর্মাল যে ট্রান্সফর্মারগুলো দেখি সেগুলো কীরকম হয়, সেটা হচ্ছে আমাদের এরকম থাকে না, এটা প্রাইমারি থাকে, এটা সেকেন্ডারি থাকে না, এরকম। এই যে প্রাইমারিটা, এটাই হচ্ছে আপনাদের এই জিনিসটা। বোঝা গেল? এই যে মাঝখান থেকে যে ওয়্যারটা গেছে, মোটা ওয়্যারটা, এটাই হচ্ছে প্রাইমারি। আর যে এই যে সেকেন্ডারিটা, এই সেকেন্ডারি হচ্ছে আমাদের এইটা। আর এখানে যে কোরটা, সেই কোর হচ্ছে এই যে দেখেন এটা সিলিন্ড্রিক্যাল একটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে কোরটা। বোঝা গেল ব্যাপারটা? প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা। আর সেকেন্ডারির সাথে আমাদের অ্যামিটার এখানে কানেক্ট করা আছে। এখন দেখেন যে কারেন্ট ট্রান্সফরমারে আমাদের সেকেন্ডারিটা কখনো খোলা রাখা যায় না। তার কারণ হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আমাদের এটা কি ট্রান্সফরমার বলেন তো? এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার? কারেন্ট ট্রান্সফরমারটা সিটিটা স্টেপ আপ ট্রান্সফরমার, তাই না? কারণ হচ্ছে কারেন্টকে কমে নিয়ে আসা মানে সেকেন্ডারিতে আমাদের ভোল্টেজকে বেশি থাকবে। পি আমাদের কনস্ট্যান্ট রাখার জন্য কারেন্ট কম, ভোল্টেজ বেশি। ভোল্টেজ বেশি থাকা মানে কি বলেন তো? সেখানে কি হবে? একটা চার্জ অবস্থায় থাকবে না। এই যে অ্যামিটারটা যদি আমাদের না থাকে বা এখানে যদি আমাদের শর্ট করা না থাকে, তাহলে এখানে ধরেন এখানে একটা এই ওয়্যারটায় এখানে একটা হাই ভোল্টেজ থাকবে না, আর এখানে জিরো ভোল্টেজ না। এখন যদি আমাদের কোনো এখানে ওপেন রাখি জায়গাটা, জিনিসটা একটা চার্জ হয়ে আসে না, ওয়্যারটা চার্জ হয়ে আসে না, এখানে এয়ারটায়, এখানকার মাঝখানে এয়ারটায় একটা চার্জ অবস্থায় আসে না, এটা কিন্তু করা যাবে না। এটা করলে কি হয়, এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেটা একটু আপনারা দেখেন। যে অ্যামিটার রেজিস্ট্যান্স ইজ ভেরি লো, দ্য কারেন্ট ট্রান্সফার নর্মালি ওয়ার্কস এজ এ শর্ট সার্কিট ইনস্ট্রুমেন্ট। এটা তো জানেন, অ্যামিটারের ভিতরের যেহেতু রেজিস্ট্যান্স কম থাকে, অ্যামিটার লাগানো মানে শর্ট সার্কিট করে রাখে। এটা একটা ইনফরমেশন দিছে। এরপরে থেকে আমরা দেখি যে কি হচ্ছে এখানে। ইফ ফর এনি রিজন দ্য অ্যামিটার ইজ টেকেন আউট অফ সেকেন্ডারি উইন্ডিং, দেন দ্য সেকেন্ডারি উইন্ডিং মাস্ট বি শর্ট সার্কিটেড উইথ দ্য হেল্প অফ শর্ট সার্কিট সুইচ। বলতেছে যে অ্যামিটারটা দিয়ে রাখা মানে একটা শর্ট সার্কিট পথ ক্রিয়েট করে রাখা। যখন আমাদের কোনো কারণে অ্যামিটারটা খুলে মেনটেন্সের জন্য অ্যামিটারটা এখান থেকে যখন রিমুভ করলাম আমরা, তখন এই পথে একটা ওয়্যার দিয়ে শর্ট সার্কিট করে রাখতে হয়। এটা হচ্ছে এই লাল যে প্যারাটা সেটা বলছে। যদি ওয়্যার না দিয়ে রাখেন, শর্ট সার্কিট না করে রাখেন, তাহলে কি হয় এখানে দেখেন, ইফ দিস ইজ নট ডান দেন এ হাই এমএমএফ মানে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স উইল সেট আপ এ হাই ফ্লাক্স ইন দ্য ম্যাগনেটিক কোর। এই যে দেখেন, এই কোরের মধ্যে একটা হাই ফ্লাক্স জেনারেট হয়ে থাকবে এই ভোল্টেজটার জন্য। তখন কি হবে, এক্সেসিভ কোর লস হুইচ প্রডিউস হিট অ্যান্ড হাই ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি টার্মিনাল। এই যে এই কোরটা যখন এক্সেসিভ কোর লস হবে, এখানে একটা হিট প্রডিউস হবে, এখন হিট প্রডিউসের জন্য এই ওয়্যারটা নষ্ট হয়ে যেতে পারে বা সেকেন্ডারি টার্নটা নষ্ট হয়ে যেতে পারে। এবং একই সাথে কি হবে দেখেন যে হাই ভোল্টেজ ক্রিয়েট হয়ে থাকবে এই দুই টার্মিনালের মাঝখানে। একটা জায়গায় কোনো লোড নাই, তারপর হচ্ছে হাই ভোল্টেজ ডিসিপেট হওয়ার কোনো ব্যবস্থা নাই। জিনিসটার একটা মানে ডেঞ্জারাস সিচুয়েশন না নাকি? ওই যে মেইনটেন্সের লাইনের মতো হাই ভোল্টেজটাকে আমরা কেন ডিসিপেট করে দিই, সেটা ধরলে কেউ যেন শক না খায়। তার মানে কি এই জায়গায় খোলা রাখা মানেও তো একটা হাই ভোল্টেজ জেনারেট হয়ে থাকা, তাই না? তাহলে এই হাই ভোল্টেজটাকেও তো আমরা একটা পাস হয়ে যাওয়ার একটা রাস্তা দিতে হবে। রাস্তা দেওয়ার জন্য হয় এখানে অ্যামিটার যখন সেট করা থাকে, তার মানে তো একটা রাস্তা আছে। যেহেতু অ্যামিটারের মধ্যে রেজিস্ট্যান্স অনেক কম, সেহেতু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়ে একটা রাস্তা পাচ্ছে সে। আর না হয় অ্যামিটারটা যদি শহরের ফেলি, সাথে সাথে এখানে একটা কন্ডাক্টর দিয়ে শর্ট সার্কিট পাথ তৈরি করে রাখতে হবে। বোঝা গেল? এটা এখানে বলা আছে।
এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারলেন? এবার আসেন পিটিতে। পিটিটা লাইনের সাথে কিভাবে কানেক্টেড থাকে? প্যারালালি কানেক্টেড থাকে, তাই না? প্যারালালি কানেক্টেড থাকে। এখানে ওই যে পিটি কানেকশনটা কীরকম এখানে একটু দেয়া আছে দেখেন, যে একটা লাইভ লাইন, লালটা লাইভ লাইন, এনটা হচ্ছে ধরেন আর্থিং বা গ্রাউন্ড ওয়্যার, এর অ্যাক্রসে আমাদের এই যে পটেনশিয়াল ট্রান্সফর্মারটা এখানে দেয়া আছে। দেখেন যে কুণ্ডলী সংখ্যা বেশি না কম এবার প্রাইমারিতে? এবার পুরো এই যে ধরেন বিয়ারিংয়ের মতো ব্যাপারটায় পুরো কোরের মধ্যে পুরোটাই একটা কুণ্ডলী দেওয়া আছে না এখানে? তার মানে কি এখন সেকেন্ডারিতে এই যে দেখেন সেকেন্ডারি এখানে দুটো আমাদের ওয়্যার নিয়ে গেছে, সেকেন্ডারি কুণ্ডলী অনেক কম না? তাহলে একটা ওয়্যারের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে একটা কুণ্ডলী সেকেন্ডারিতে আমরা বলতে পারতেছি না? সেকেন্ডারিতে অনেক কম কুণ্ডলী, তাহলে সেই অনুপাতে 2 ভোল্ট মিটার। তাহলে এখানে সে প্রাইমারি থেকে একটা আসলো, এই যে এল থেকে প্রাইমারি ঘুরে ঘুরে নিউট্রালে বা এই যে কাল ব্ল্যাকে চলে গেল। তার মানে কি সিস্টেমটা আমাদের প্যারালালি কানেক্টেড না? সিস্টেমটা প্যারালালি কানেক্টেড এবং এর থেকে দুটো ওয়্যার আবার সেকেন্ডারি যে উইন্ডিংটা সেটা হিসেবে ভোল্ট মিটারে কানেক্টেড। তার মানে প্রাইমারিতে অনেকগুলো কুণ্ডলী, সেকেন্ডারিতে জাস্ট একটা ওয়্যারের মাধ্যমে ভোল্ট মিটারে কানেক্টেড। মানে সেকেন্ড, হ্যাঁ স্পেস বলতে কীরকম স্পেস? এই যে এটা এটা স্পেসগুলো, তাই না? আচ্ছা, হ্যাঁ এটা একটু, হ্যাঁ এটা একটু আগেরটা কম বেশি করা ছিল, এটা একটু ইয়া করা আছে, যাই হোক এটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পিটির আরেকটা নাম কিন্তু ভিটি। কোশ্চেনে আপনারা ভিটি দেখলেও বুঝবেন সেটাও পিটি। ভিটি এটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফর্মার, আর পিটি অলওয়েজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, তাই না? সিটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, পিটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, সেটা একটু দেখানো আছে। স্টেপ ডাউনের কাজ হচ্ছে ভোল্টেজটাকে কমানো, যে অনুপাতে ভোল্টেজকে কমাবে সেই অনুপাতে আবার কারেন্টকে বাড়ায় দিবে, তাই না? কারেন্টকে বাড়ায় দিবে, এখানে স্লাইডে নাই কিন্তু এইটার একটা অপোজিটে একটা কোশ্চেন আসতে আমি দেই মাঝে মাঝে, সেটা হচ্ছে সিটি সেকেন্ডারি কখনো ওপেন রাখা যায় না, তেমনিভাবে পিটি সেকেন্ডারি কখনো শর্ট রাখা যায় না। কেন শর্ট রাখা যায় না? পিটি সেকেন্ডারিতে কি ভোল্টেজ কারেন্ট কম না বেশি? কারেন্ট অনেক বেশি না পিটি সেকেন্ডারিতে? তাহলে যে কারেন্টটা যাবে সেটা ওয়্যারটাকে নষ্ট করে দিতে পারে। বোঝা গেল? আপনারা খাতায় লিখে ফেলেন এই কোশ্চেনটা। একটা হচ্ছে স্লাইডের, এটা পেজ নাম্বার দেওয়া আছে না, স্লাইডের 22 নম্বর পেজে ওয়াই সিটি সেকেন্ডারি শুড নেভার বি ওপেন, আর 22 নম্বর পেজ দিয়ে লিখবেন ওয়াই সিটি সেকেন্ডারি শুড নেভার বি ওপেন, আর 23 নম্বর পেজে লিখবেন ওয়াই পিটি সেকেন্ডারি শুড নেভার বি শর্ট। আপনি ঘুমিয়ে কাটাবেন নাকি ক্লাস? পুরো অপোজিট। ওয়াই আর সেকেন্ডারটা লিখবেন ওয়াই পিটি সেকেন্ডারি শুড নেভার বি শর্টেড বা শর্ট। হতে পারে, হ্যাঁ যদি হচ্ছে যে টার্মিনালটা, হ্যাঁ হতে পারে, সেই কারণেই হতে পারে, হতে পারে মেনটেন্সের জন্য হতে পারে, হতে পারে। আচ্ছা পিটির রেশিওটা তাহলে কি এটার দেখেন, সিটি রেশিও যদি বোঝেন তাহলে পিটি রেশিও বুঝবেন V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকাল টু N1 ডিভাইডেড বাই N2। এখন হচ্ছে আমাদের N2 এটা। এখন আমাদের এর মানে কি যে আমরা কি দেখতে চাই বলেন তো? V2 দেখতে চাই, তাই না? V2 হচ্ছে সেকেন্ডারি ভোল্টমিটার, তাহলে V2টা দেখতে চাই। V2 সমান আমরা কি লিখতে পারি বলেন তো? যে N2 ডিভাইডেড বাই N1, আর এটা গুণ হবে কি V1 দিয়ে, তাই না? তাহলে N1 বাই N2কে এখন আমাদের ছোট করতে হবে। ছোট করা মানে কি N2তে কম
কুণ্ডলী রাখতে হবে, টার্ন রাখতে হবে, আর N1-এ বেশি টার্ন রাখতে হবে, তাই না? এটা বোঝা গেল? বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, নাহলে তো বুঝেনি আপনি। আচ্ছা, এটা বুঝছেন সিটিরটা? আপনি বুঝতে পারছেন সিটিরটা? এখন হচ্ছে আমাদের পিটিতে আমরা যদি আসি, পিটির ট্রান্স রেশিওটা হচ্ছে V1/V2 ইকুয়াল টু N1/N2। আমাদের মেইন উদ্দেশ্যটা কি? V2টাকে কমায় আনা না, কারণ আমরা ভোল্টমিটারে কম রিডিং নিতে চাই। মেইন উদ্দেশ্য হচ্ছে ভিটিকে কমায় আনানো। এখন আমরা আগে ম্যাথ করি, V2টা যদি আমরা লিখি তাহলে কি লিখব? জাস্ট হচ্ছে যদি N1/N2 ইন্টু V1 না, এটাই না? একটু উল্টা এলাম, ঘুরাই দিলাম আর কি। এখন আমাদের V1-এ তো হাত দেওয়ার কিছু নাই, V1 তো এমনি হাই ভোল্টেজ হয়ে আছে, একে আমার হাত দেওয়ার কিছু নাই, আমাদের কাজ হচ্ছে এখানে। এখন একে আমরা কিভাবে কমাবো? N2 আর N1, উপরের সংখ্যাটা যদি আমাদের কম থাকে আর নিচের সংখ্যাটা যদি বেশি থাকে, তার মানে কি ভাগফলটা কি কম হবে না? বোঝা গেল? তার মানে কি N2 সেকেন্ডারিতে টার্ন সংখ্যাটা আমাদের বেশি রাখতে হবে না কম রাখতে হবে? কম রাখতে হবে। আর প্রাইমারিতে টার্ন সংখ্যাটা বেশি রাখতে হবে। তখন তার মানে হচ্ছে এটা কমে গেল, এটা কয়েকটা। ঠিক আছে, বোঝা গেল কীভাবে কমলো? আপনি বুঝছেন? এই যে আপনি কোশ্চেন করছিলেন, কেন বুঝেননি? না আপনি না, পিছনে আপনার। কারেন্ট ভোল্টেজ দুইটাই তাহলে দেখে আরেকবার। কারেন্ট না বুঝলে ভোল্টেজটা বুঝবেন। কারেন্ট বুঝছেন? কারেন্টটা বুঝছেন? কারেন্ট বুঝলে তাহলে ভোল্টেজটা আরও সহজ। এই জিনিসটাকে এখন আমি উল্টাই, V1/V2 সমান N2/N1, এটা লিখতে পারি। তারপরে V1 সমান N2/N1 গুণ V1, এটা লিখতে পারি। এখন আমাদের মানে অবজেক্টিভটা কি? V2টাকে কমায় আনানো না, V2টাকে ছোট দেখানো। V1 কি আমাদের কোনো হাত আছে? V1 তো হাই ভোল্টেজ লাইন নিয়ে আমাদের কাজ। এটা তো হচ্ছে আপনার ধরেন যে 132 kV নিয়ে কাজ। আমাদের কমায় আনার একটাই জাস্ট উপায় আছে, এইখানে হাত দেয়া, তাই না? এখন প্রাইমারিতে ধরেন যে আমাদের কুণ্ডলীর সংখ্যাটা বেশি আর সেকেন্ডারিতে কুণ্ডলীর সংখ্যাটা কম, তার মানে কি N1 এখানে বড়, N2 ছোট না? এখন এই মানটা এখানে বসান, N2 এখানে ছোট না আর N1টা বড় না? তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে আপনি ভাগ করতেছেন, মানটা কি কমতেছে না বাড়তেছে? কমতেছে না? যেমন ধরেন যে 5কে 10 দিয়ে ভাগ করছেন, আপনি পাইছেন 0.5। 1কে 10 দিয়ে ভাগ করছেন, আপনি পাবেন কত? 0.1 না? মানে কি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা ছোট হয়ে আসে। তার মানে এখন এই 132 kVকে আপনারা যদি 0.1 দিয়ে গুণ করেন, অনেক ছোট হয়ে আসবে না? এটাই হচ্ছে আমাদের কাজ। বোঝা গেল এবার? আপনাদের এই পাওয়ার সিস্টেম প্রোটেকশন সুইচ গিয়ারের ম্যাথ একেবারে শেষে, আপাতত থিওরি। এখন যাই, আস্তে আস্তে আসি। তো প্রথমে মাত্র শুরু করলাম, ম্যাথ আছে কিন্তু শেষের দিকে, সেটা মিড টার্মে আসবে কি না দেখি আমি। দেখেন এই যে লাইটনিং অ্যারেস্টরটা আমরা হচ্ছে ওই যে সুইচ ইয়ার্ডের মধ্যেই দেখছিলাম। লাইটনিং অ্যারেস্টরটা দেখতে এরকম হয়। লাইটনিং অ্যারেস্টরটার ধর্ম কি শোনেন ফার্স্টে। লাইটনিং অ্যারেস্টরের ভিতরে একটা সিস্টেম থাকে, সেটা হচ্ছে MOV, এটার নাম শুনছেন? লাইটিং অ্যারেস্টরের ভিতরে এই সিস্টেমটা থাকে, মেটাল অক্সাইড ভ্যারিস্টার। হ্যাঁ, এটার নাম শুনছেন? আচ্ছা, এটা এই মেটাল অক্সাইড ভ্যারিস্টার, এটা কি কথাটা কি এখানে আছে কোথাও? দেখি দাঁড়ান। হ্যাঁ, এই ছবির মধ্যে আছে। এখানে মেটাল অক্সাইড রেজিস্টার বলছে, এটার আসল নাম হচ্ছে MOV, মেটাল অক্সাইড ভ্যারিস্টার। আচ্ছা, আপনারা এই যে MOV দিয়েই শেখেন, মেটাল অক্সাইড ভ্যারিস্টার। হ্যাঁ, এই কথাটা একটু লিখে নেন। ভ্যারিস্টার দ্বারা আমি একটু বানানটা একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে।
আচ্ছা, এটা আবার আমার নেট কানেকশন নাই এটার সাথে। আচ্ছা, আপাতত লিখে রাখেন, ভ্যারিস্টার বানানটা আমি আপনাদেরকে পরে ইয়া করে দেবো। ভিএ ডাবল আর আই এস টি ই আর হবে সম্ভবত, তারপর আমি আপনাদেরকে দেব। আপাতত MOV লেখেন আর বাংলায় মেটাল অক্সাইড ভ্যারিস্টার লিখে রাখেন। এখন ভ্যারিস্টর না ভ্যারিস্টার এটা আমি একটু দেখতে হবে। হ্যাঁ, TOR লাস্টে। আচ্ছা, তাহলে TOR লিখেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মেটাল অক্সাইড ভ্যারিস্টারের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে সে লো ভোল্টেজের সময় সে হচ্ছে ইনসুলেশন প্রপার্টি দেয়, একটু মাথায় রাখেন। আর হাই ভোল্টেজের সময় সে কী প্রপার্টি দিবে? কন্ডাকশন প্রপার্টি দিবে। বোঝা গেল? এটা একটু আপনারা লিখে নিতে পারেন মেটাল অক্সাইড ভ্যারিস্টারে পাশ দিয়ে। যখন ভি হচ্ছে বেশি তখন সে হচ্ছে কন্ডাকশনের প্রপার্টি দেয়, বা সি লিখলাম আমি। আর যখন ভি হচ্ছে কম, কম বলতেও হচ্ছে আমি বলতেছি, তখন সে ইনসুলেশনের প্রপার্টি দেয়। সি হচ্ছে কন্ডাকশন, কন্ডাক্টরের প্রপার্টি দেয়। আর এই ভিটাও সেই কম ভি না, কিন্তু এই ভিট হচ্ছে সিস্টেমের ভোল্টেজটা যখন থাকে 132 kV যখন থাকে, তখন আমরা লাইটনিংয়ের অনুপাতে সেই ভোল্টেজটা কি কম না বেশি? একটা বজ্রপাতের মধ্যে 1 মিলিয়ন ভোল্ট থাকতে পারে। এই 1 মিলিয়ন ভোল্টের সাপেক্ষে এই 132 kVটা কি কম না বেশি বলেন তো? সেই অনুপাতে অনেক কম। সেই ভিটার ব্যাপারটা হচ্ছে এটা। এই ভি যখন কম বলতে আমরা বোঝাচ্ছি এই ভিটা হচ্ছে 132 kV ধরে নেন। আর এই ভিটা যখন বেশি সেটা হচ্ছে 1 মিলিয়ন ভোল্ট, বা হচ্ছে লাইটনিংয়ের জন্য। যখন নর্মাল হেলদি কন্ডিশনে থাকে তখন হচ্ছে আমাদের যখন 132 kV বা এরকম ভোল্টেজ নিয়ে কাজ, তখন ভোল্টেজটা কম থাকা মানে কি? ইনসুলেশনের প্রপার্টি দিচ্ছে। তখন কি লাইটিং অ্যারেস্টর কাজ করবে? ইনসুলেশন প্রপার্টি দেওয়ার মাঝে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে? হবে না। কিন্তু যখন বজ্রপাত ঘটবে বা লাইটনিং ঘটবে তখন হচ্ছে ভোল্টেজটা অনেক বেড়ে গেল, তখন সে কিসের প্রপার্টি দিবে? কন্ডাক্টরের প্রপার্টি দিবে। তখন সে ওই বড় ভোল্টেজটার জন্য যে কারেন্টটা আছে সেটাকে সে বাইপাস করে গ্রাউন্ডেড করে দিবে। বোঝা গেল মেটাল অক্সাইড ভ্যারিস্টারের কাজটা কি? এবং মেটাল অক্সাইড ভ্যারিস্টার দিয়েই আমরা লাইটনিং অ্যারেস্টরটাকে করে থাকি। আচ্ছা, আমাদের সময় কি কম আছে? আপনাদের অ্যাটেন্ডেন্স শিট নিয়ে আসছি আগের ইয়াতে। এটা কি লাইটনিং অ্যারেস্টরের কিছু বলতেছেন নাকি? হ্যাঁ, ফিউজ হইতে পারে, হ্যাঁ, ড্রপ আউট ফিউজ হইতে পারে। আচ্ছা, এই কলামের বাম পাশে দেখবেন ডেট লিখে রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, অ্যাটেন্ডেন্সের নিচে আমি ডেট লিখে রাখি, বুঝছেন? একটু ডেট খেয়াল করবেন, নিচে 3-5 দিয়ে ডেট লিখে রাখছি আমি। রাইট দিবেন, ঠিক। আচ্ছা, আমরা তো আজকে বেশি পড়তেই পারলাম না। লাইটিং অ্যারেস্টরটা প্রপার্টিটা বুঝলেন কীভাবে কাজ করে? আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি তো। হোয়াটসঅ্যাপে নাই আপনি? 11 ব্যাচের হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এই লাইটনিং অ্যারেস্টরটা আমি তো আজকে আরও অনেক পর্বভাবে আসছি, কিন্তু টাইম তো নাই। আজকে ভাবছি যে এই যে সার্কিট ব্রেকার, এই MCB মিনিয়েচার সার্কিট ব্রেকার পর্যন্ত শেষ করব। শর্টে লাইটিং অ্যারেস্টরটা শেষ করে দিই, একটু শুনেন। লাইটিং অ্যারেস্টরটা এই যে আমি যা বললাম এখানে বলছে লাইটিং অ্যারেস্টর আরেকটা নাম হচ্ছে সার্জ অ্যারেস্টর। সার্জ অ্যারেস্টর, হ্যাঁ একটু শুনেন, যারা কথা বলতেছেন একটু শুনেন ক্লাসটা। সার্জ অ্যারেস্টর বা লাইটিং অ্যারেস্টর প্রোভাইড হাই রেজিস্ট্যান্স অ্যাট লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ, যেটা বললাম।
যেটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ বলতে হেলদি কন্ডিশনের ভোল্টেজটাকে বোঝানো হয়েছে। সেই সময় সে প্রোভাইড হাই রেজিস্ট্যান্স মানে সে ইনসুলেশনের কাছাকাছি রেজিস্ট্যান্স সে শো করে। যখন লাইটিং ঘটে তখন সে যে সার্জ অ্যারেস্টর প্রোভাইড লো রেজিস্ট্যান্স অ্যাট সার্জ ভোল্টেজ মানে হচ্ছে লাইটনিং যখন ঘটে তখন সে ভোল্টেজটাকে বলা হয় সার্জ ভোল্টেজ। তখন সে লো রেজিস্ট্যান্স শো করে বা কন্ডাক্টেন্সের প্রপার্টি শো করে, তখন সে হাই ভোল্টেজটা লাইন টু গ্রাউন্ড করে দেয় বা লাইটিং অ্যারেস্টর থেকে গ্রাউন্ডেড করে দেয়। আর লাইটিং অ্যারেস্টরটা দেখেন যে এখানে কিছু ইনফরমেশন আছে। একটা স্ট্রাইক আমি যেটা বললাম 100 মিলিয়ন ভোল্ট পর্যন্ত ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, যেটার তাপমাত্রা 100K অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে, 1 লাখ অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। তার জন্য কি পরিমাণ হিট জেনারেট হবে সেটা তো বুঝতেই পারতেছেন। সেটা হচ্ছে লাইনের ওয়্যারকে পুরাই দিতে পারে, ট্রান্সফরমারকে নষ্ট করবে, এইগুলা একটু খেয়াল করবেন। জেনারেট 54,000 ডিগ্রি ফারেনহাইট। লাইটিং স্ট্রাইকস সামওয়্যার অন দ্য আর্থ এভরি সেকেন্ড। এটা একটা আপনার পরিসংখ্যান দিছে যে পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডেই কোথাও না কোথাও লাইটিংয়ের নাম নাই। দেখেন একটু পিসটা উল্টায়। আর এখানে দেখেন যে লাইটিং অ্যারেস্টার এই যে রেজিস্টার একটা পোর্শন আছে, এখানে হচ্ছে সে কতবার লাইটিং ঘটছে এবং কতবার সে প্রোটেক্ট করছে সিস্টেমটাকে, তার একটা এখানে কাউন্ট করে এই রেজিস্টারটা। মানে একটা লাইটিং অ্যারেস্টারটার একটা নির্দিষ্ট লাইফ টাইম আছে যে এতগুলার লাইটিং স্ট্রাইককে সে প্রোটেক্ট করতে পারবে, সেটার একটা ভ্যালু এখানে দেয়া আছে। কাউন্টার হ্যাঁ। আর এটা একটু দেখে নিতে পারেন, এরকম ছবি সাধারণত আমি দিই না, আমি সার্কিট বেস ছবিগুলো দেই পরীক্ষায়, 3D ছবি আঁকতে দিই না। আর এখানে একটা গ্রাফ আছে দেখেন, এটা কি করছে, এই যে উপরের মানে সার্জ ইয়ার জন্য পসিবল ভোল্টেজ উইদাউট অ্যারেস্টার, লাইটিং অ্যারেস্টারটা যদি না থাকে তখন এই লাল কালারের লাইন দিয়ে ভোল্টেজের পরিমাণটাকে দেখাইছে। তারপর হচ্ছে দেখেন উইথস্ট্যান্ড ভোল্টেজ অফ ইকুইপমেন্ট, একটা ধরেন এখানে ট্রান্সফরমার আমরা ইউজ করতেছি, সেই ট্রান্সফরমারটা কতটুকু ভোল্টেজ নিতে পারে সেটা হচ্ছে এই নীল লাইনটা। লাল লাইনটা কি নীল লাইনটার চেয়ে উপরে না? তার মানে হচ্ছে প্রথম কয়েক মিলি সেকেন্ডে এই যে এই টাইমটাতে, এটা কিন্তু টাইম, হ্যাঁ এটা কিন্তু টাইম, এই যে এক্স অ্যাক্সিসে যেটা সেটা হচ্ছে সময়টা। এই দেখেন এই প্রথম কয়েক মিলি সেকেন্ডে আমাদের এই যে ট্রান্সফরমারের উইথস্ট্যান্ড ভোল্টেজটা হচ্ছে এটা, মানে যে সে যেটা সহ্য করতে পারে, আর সে তার মধ্য দিয়ে ভোল্টেজটা যাচ্ছে এটা, তার মানে অবভিয়াসলি ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যাবে, তাই না? প্রথম কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সেটা নষ্ট হয়ে যাবে। এবং সেকেন্ড কয়েক মিলি সেকেন্ডের সময়ও আমরা দেখতেছি যে ট্রান্সফরমারের যে সহ্য করার ভোল্টেজের চেয়ে আমাদের লাইটনিং স্ট্রাইকের ভোল্টেজটা আরও বেশি, মানে এই টাইমেও সে নষ্ট হওয়ার মধ্যেই আছে। কিন্তু আমরা যদি লাইটিং স্ট্রাইক ব্যবহার করি তখন দেখেন যে আমাদের এই যে ভোল্টেজটা লাল লাইন থেকে কমে সবুজ লাইনে চলে আসতেছে। এটা একটা আমি কোশ্চেন করলে দিতে পারি যে আমাদের লাইটিং অ্যারেস্টরটা কীভাবে একটা সিস্টেমের ভোল্টেজকে কমে আনতেছে এবং কীভাবে ইকুইপমেন্ট যেগুলো ট্রান্সফরমারকে রক্ষা করতেছে, সেটা একটা গ্রাফের মাধ্যমে দেখাইতে বললে এটা দিতে পারি। আচ্ছা, ওয়েভ ট্র্যাপটা কী জিনিস? ছোট ছোট জিনিস তো আমি মুখে মুখে বলেই শেষ করব, নেক্সট ক্লাসে আমরা এমসিবি শুরু করব। ওয়েভ ট্র্যাপটা হচ্ছে আমাদের একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনের কমিউনিকেশনের জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয়। এটা এক লাইনেই জেনে রাখেন। আর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে ওয়েভ ট্র্যাপের, হ্যাঁ এই যে দেখেন এই যে ছবিটা যেটা দেখা থাকে সেটা হচ্ছে এটা একটা ওয়েভ ট্র্যাপ। আর এর কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটা পাস করে দেয়া। মানে একটা সিস্টেম এখানে দেয়া আছে, দেখেন যে 24,000 হার্টজের একটা সিস্টেম আছে, সেটার থেকে 50 থেকে 60 হার্টজ যেটা আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা নিয়ে আসা। বোঝা গেল? ওয়েব ট্র্যাপ থেকে এতটুকু শিখেন। ওয়েব ট্র্যাপ আমাদের প্রোটেক্টিভ ডিভাইস বলতে পারি না, কমিউনিকেশন ডিভাইস। হ্যাঁ, একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে কমিউনিকেশন ডিভাইস। হ্যাঁ আজকে 2 নম্বর ক্লাস। হ্যাঁ 1 নম্বরই দিবেন, 1 নম্বরই দিবেন। প্রথমটা আমি ওই যে নিয়ে গেছিলাম না, নাম নাই, তাহলে ওই যে নিচে লিখেন। আপনি কি এই সেকশন নেই? তাহলে নিচে দিয়ে লিখবেন, অথবা ওই যে পরের পেজগুলো খালি আছে ওখানে লিখবেন। ওই যে এই প্রথমে নাম লিখবেন, না প্রথমে নাম লিখবেন, তারপর আইডি লিখবেন, তারপর হচ্ছে ডেট লিখবেন, একটা টিক দিবেন।
আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে।